এমন শ্বশুরবাড়ির পরিবার সত্যি আমি জীবনই দেখিনি, কারো কপালে যেন এরকম শ্বশুরবাড়ি জোটে না। আমার সিজার করানো হবে না নর্মাল ডেলিভারি করানো হবে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই সিজার আর নর্মাল ডেলিভারির জন্য যা অশান্তি হয়ে গেল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভাবেছি যে বলবো না তোমাদের, কিন্তু না বলে আর পারলাম না। আমি কিন্তু প্রায় 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি, হ্যাঁ। আর স্নান টান আমার অলরেডি আজকে শেষ হয়ে গেছে। কারণ কি বলতো, এখন আমি একটু 12টার আগেই স্নানটা করার চেষ্টা করি, কারণ যত দিন যাচ্ছে তত নিজেকে একটু সামলিয়ে রাখতে লাগবে, যাতে সর্দি ঠর্দি না লাগে। আর তোমরা তো জানোই আমার সর্দির কতটাই প্রবলেম। আমার কিন্তু ছোট্টবেলা থেকে সর্দির প্রবলেম, কোনোদিনও এমন যায়নি যে আমার নাকে সর্দি থাকে না। আমার কিন্তু সবসময় সর্দি থাকবেই। তো সেটাই ভাবছি যে আমার এরকম অবস্থা যে আসতে চলেছে, তাহলে কি হবে। আর সবাই বলছে যে এখন ঠান্ডাটা লাগাবি না, সর্দি ঠর্দি যাতে না লাগে, তাহলে অসুবিধা হবে। এখন তোমরাই বলো, যেহেতু আমার আগের থেকে সর্দির সমস্যা, সেই ছোটোবেলা থেকেই, তাহলে আমি কিভাবে নিজেকে বাঁচাই। ডক্টরকে সর্দির কথা বলেছি, তো ডক্টর বলেছে ঠিক আছে পরে দেখা যাবে। এরকম না আমাকে ওষুধ দিয়েছে, না কোনো কমার দিয়েছে। কিন্তু সর্দি এরকমও না যে আমি নিঃশ্বাস নিতে পারি না বা আমার অসুবিধা হয়, কিন্তু আছে সর্দি, এটা জানি। কালকে তোমরা ব্লগ ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো, আমি জানি তোমরা নতুন নতুন হয়তো মা হচ্ছ, কারণ আমি অনেকটা দিন পেরিয়ে এসেছি। এগুলো তোমাদের কৌতূহল আছে আর জানারও দরকার। তো আমাকে বলেছে যে একজন, তুমি কি প্রথম থেকে হেলথ সেন্টারের ওষুধ খেতে না ডাক্তারের ওষুধ খেতে। আমি কিন্তু ডাক্তারেরই আয়রন ক্যালসিয়ামের ওষুধ খাই, আমি কিন্তু হেলথ সেন্টারের ওষুধ খাই না। অনেকের মুখে শুনেছি হেলথ সেন্টারে যে আয়রন ক্যালসিয়ামের ওষুধটা খাওয়া হয় তারপরে নাকি কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়। তো সেই ভয়ে আমি আবার খাইনি, আর আমার এখনও অবধি কিন্তু সেরকম কনস্টিপেশনের কোনো রকম সমস্যা দেখা দেয় নাই। আর একজন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কিট টেস্ট কবে করেছিল পিরিয়ড মিস হওয়ার। আমি কিন্তু প্রায় 2 দিন পরে, আমার পিরিয়ড মিস হওয়ার 3 দিনের দিন আমি টেস্টটা করেছিলাম। কারণ কি বলতো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে তুমি যদি কনসিভ করো তাহলে তার আগে একটু একটু হালকা লাল রঙের এরকম কিছু দেখা দিতে পারে, হ্যাঁ। তো হ্যাঁ, আমার ওরকমই একদিন হয়েছিল। তো তাই আমি আবার একটু হালকা শিওর হয়েছিলাম যে আমার তো এটা তো মিন্সের না, তাহলে এটা কি হতে পারে। তো তাই আমি কিন্তু 3 দিনের দিনই টেস্ট করেছি। আরেকজন কমেন্ট ছিল, আচ্ছা দিদিভাই তোমার যখন 4 মান্থ ছিল তখন কি মাঝে মাঝে পেটে লাগতো যে কোনো সাইডে। হ্যাঁ, আমি তো তোমাদের অনেক দিন আগেই বলেছি যে আমার কিন্তু 3 মাস থেকে একটু একটু বুঝতে পেরেছি, কিন্তু অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করেছে। দেখো, যদি আমি 3 মাস থেকে বুঝতে পারি সেটা আমি পারি, সবারটা কিন্তু সমান না। আর 4 মাস থেকে তো ভিতরে না বুদবুদ বুদবুদ করতো আর কি, এরকম একটা অনুভব হতো, বোঝা যায় টুকটাক আর কি। আর আমার তো ওই বা সাইড প্রথম থেকে যখন 3 মাস ছিল, প্রথম আর কি 3 মাস, তখন তো আমার বাঁ সাইডে খুবই ব্যথা করতো। ডাক্তারকে বলেছি কেন ব্যথা করে, তো ডাক্তার বলেছে যে ওটা অনেকের ব্যথা হয়, অনেকের ব্যথা হয় না। তো 3 মাস পর থেকে কিন্তু আমার বাঁ সাইডে ব্যথাটা কমে যায়, আর তারপর তো একটু বুদবুদ বুদবুদ করতোই তখন। কালকে যে আমি বেবির হার্টবিটের কথা বলেছিলাম, ওখানে সবাই বলেছে যে হার্টবিট কম হলে ছেলে হয় আর বেশি হলে মেয়ে হয়। তো এই জিনিসটা না আমি সত্যি কথা বলতে তেমন বিশ্বাস করি না। আর আমার বেবির হার্টবিট এতটা কম, 3বার করেছি, এখন অবধি 3বার করেছিলাম আলট্রাসোনোগ্রাফি। কি বলবো, আমার নিজেরই ভয় লাগে যে এতটা কম কেন, কিছু অসুবিধা আছে নাকি। এখন তোমাদের আমি শেয়ার করতে পারছি না, তবে অবশ্যই আমি কিন্তু একদিন তোমাদের সেই ভিডিও নিয়ে আসবো, ভগবান চাইলে। যতবার করেছি আর কি সব কিছু নিয়ে চলে আসবো। আর অবশ্যই আমার জায়ের কি বেবি হবে এটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো দেখো, তোমাদেরকে কি বলছি বলো তো, চুলগুলো এত বড় হয়েছে, আমি তো চুল তো সামলাতেই পারি না এখন। আর কি হয় বলো তো, চুল আমার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো ভাবছি যে পরবর্তীতে চুল আমি কেটে দিব আর কি, চুলের আর শখ করবো না। কারণ আমি সেই 7-8 থেকে আমার চুল এর থেকেও বড় ছিল। আগে তো চুলের গোছ আরও বেশি ছিল আর এর থেকেও বড় ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না বড় চুল রাখতে রাখতে, না বিরক্ত হয়ে গেছি। আর সমস্যাও নেই, আমি যদি চুলও কাটি আমার 6 মাসের মধ্যে চুল অনেকটাই বড় হয়ে যায়। যাই হোক, তোমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর দিলাম, এভাবেই তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জানো তো, এই লাস্ট টাইমে এসে না আমার জায়ের আর কি একটু তোমার প্রেশারটা বেড়ে গেছে। তো সেটাই আর কি টেনশন হচ্ছে, ওর লাস্ট টাইমে প্রেশারটা বেড়ে গেছে, আমারও না হয় লাস্ট টাইমে প্রেশারটা বেড়ে যায়। তো ও আমাকে বলেছে প্রেশারটা কমার জন্য কি করা উচিত। আমি তো জানি না, আমি তোকে বলতে পারিনি যে কি করা যায় প্রেশারটা কমার জন্য। তোমাদের যদি কারো জানা থাকে যে এই যে লাস্ট টাইমে প্রেশার তো সবারই একটু হলেও বাড়ে, তো সেটা কমাবে কিভাবে, কমা কি যায় আদৌ, যদি কমা যায় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। দুজনে সত্যি কথা বলতে টেনশনে তো থাকি, কিন্তু আমি ওকে টেনশন না করারই কথা বলি, আর আমিও নিজেও টেনশন না করারই চেষ্টা করি। কারণ টেনশন করলেই প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বাড়লেই তো জানোই খারাপ। তো ওর হাজব্যান্ডও কিন্তু বাইরে আর কি জব করে, আমারও হাজব্যান্ড বাইরেই জব করে। তো
আমাদের মানে ও বাবার বাড়িতে আছে, আমিও বাবার বাড়িতে আছি। তো কি বলবো, আর জীবনটা আমাদের এরকমই যে নিজে নিজে চলতে হচ্ছে। এই টাইমটা হাজব্যান্ডের সব থেকে বেশি দরকার আমাদের, কিন্তু ওই যে হাজব্যান্ডকে পাশে পাচ্ছি না। আর হাজব্যান্ডকে পাশে না পাওয়া যে কতটা কষ্টকর সেটা হয়তো তোমরা অনেকেই সেটা ফিল করো। চলো এবার মূল কথায় আসি। আমি ভিডিওর প্রথমে এরকম বলেছি কেন, এরকম শ্বশুরবাড়ি যেন জীবনে কারো না হয়। তো আমার সিজার করানো হবে না নর্মাল করানো হবে। প্রথমের কথাটা আমি এমনিতেই বলেছিলাম, দেখো শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি হয়, আর শ্বশুরবাড়ি ভালো মন্দ নিয়ে কিন্তু তৈরি হয়, এরকম না একদম ভালো এরকম না একদম। এখন আসি হচ্ছে আমার নর্মাল ডেলিভারি করানো হবে না আমার সিজারিয়ান করা হবে। দেখো এখন অবধি আমার সেরকম কোনো রকম সমস্যা নেই, ডাক্তার কিন্তু কোনো রকম সমস্যার কথা বলেনি। কিন্তু লাস্ট যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন কিন্তু দেখে বাচ্চার পজিশন কত, বাচ্চার কতটা মানে গ্রোথ হয়েছে, তারপরে ওই যে গলার মধ্যে একটা নাড় প্যাঁচা থাকে সেটা আছে কি নাই, মানে অনেক কিছু কিন্তু লাস্ট টাইমে দেখে। আর সেটা দেখার পরেই কিন্তু ডাক্তার সাজেস্ট করে যে নর্মাল করাতে হবে কি সিজার করাতে হবে। কিন্তু নর্মাল তো এখন মানে হয়ই না, আমি তো দেখি না, খুব হাতে গোনা কয়েকজনের নর্মাল হয়, তাছাড়া কিন্তু সবই সিজার হয়। তবে আমার মনে হয় আমার ফ্যামিলির লোক হচ্ছে ওই সিজারের হয়তো প্রস্তুতি নিয়েই থাকবে। কারণ কি বলতো, যখন আমরা হয়েছি, আমরা তো অনেক দিন আগে হয়েছি, তো আমার মার এমনি যখন শুনি আর কি, আমার মার যেদিন ডেট এসেছে আমার বাবা সেই দিনই নিয়ে গেছে। ব্যথা ওঠেনি তাও নিয়ে গেছে, নিয়ে কিন্তু গিয়ে সিজার করা হয়েছে। মানে আমার সময় আমার ভাইয়েরও সময়, তো আর কি সেটাই আর কি যে মানে ভয় পায় আর কি, মানে ডেটের 2-4 দিন পরে নিয়ে যাব, ব্যথা উঠুক তারপরে নিয়ে যাব, এরকম কিন্তু আমার ফ্যামিলির লোক ভয় পায়। তার জন্য হয়তো বা, যেটা আমিও মনে করি যে যদিও আমার ব্যথা ট্যাথা না ওঠে, ডেটেই নিয়ে যাবে, আর ডেটে নিয়ে গেলে তো অবশ্যই ডাক্তার সিজার করবে, তাই না? আসলে কি বলতো, এখনকার মানুষের না ওই সৎ সাহসটা নেই যে আচ্ছা 2 দিন রাখতেও পারবো আমরা প্রেগনেন্ট মহিলাকে, ব্যথা ওঠেনি তো কি হয়েছে। এখন কিন্তু মানে কেউই রাখে না, কারণ একটা করে বাচ্চা মানুষের খুব মানে ইয়ের ফলে হয়, তোমরা তো জানোই। তো তার জন্যই রিস্ক কেউই নিতে চায় না। তবে যাই হোক আর কি, আমি চাই ভগবান যেটা করবে ভালো ভালো যাতে করে আর কি। তো এটাই তো সবসময় কামনা করি, আর তোমরাও একটু প্রে করো যেটাই হোক না কেন ভালো ভালো যাতে হয়ে যায়। সকাল থেকে তো দেখলেই যে আমি কি কি করলাম না করলাম। জানো আজকে হচ্ছে চিকেন হয়েছে, তোমাদের মানে খাবারটা শেয়ার করলাম আজকে কি কি রান্না হয়েছে। তো মা কিন্তু চৌকাতে রান্না করছে, আর হচ্ছে চিকেনটা গ্যাসের মধ্যে রান্না করা হয়েছে। মা চিকেন খায় না, আর ছেলে মানুষকে রান্না করতে দেওয়া মানে কি অবস্থা রান্নাঘরে যে করে রাখছে কি বলবো। আর সেই চিকেন রান্না করছে মানে পুরো তোমার মিক্সার মেশিন একদম গ্যাসের অবস্থা একদম খারাপ করে দিছে। তো ভাবলাম খাওয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করি, করার পরে খাওয়া দাওয়া করবো। আর মাও অন্য কাজে ব্যস্ত আছে, তো তার জন্য ভাবলাম। আর এখানে যেহেতু জলের আর কি লাইন করা আছে না, তো আমার না এই রান্নাঘরে আর কি রান্না করতে বা পরিষ্কার করতে সত্যি কথা বলতে কোনো রকম অসুবিধা হয় না। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু রান্না করতে খুবই অসুবিধা হয় যখন আমার শ্বশুরবাড়ির ঘরটা করা হয় আমাদের। হ্যাঁ তোমরা তো জানোই আমাদের অনেক দিনের রিলেশন, তারপরে বিয়ের আগে আগে আমাদের ওই নতুন বাড়িটা করা হয়েছে। তো কি বলো তো, আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে এরকম একটা ছোট্ট কিচেন করার জন্য। হ্যাঁ তো তখন আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়ি, এরকম হবে না ওরকম হবে না, এক্সট্রা করে করতে হবে। তো এই করে করে এরকম আর ছোট কিচেন করা হয়নি। যদি ওই ঘরটারই এক সাইডে যদি এরকম একটা ছোট্ট কিচেন করতো তাহলে কতটাই না ভালো হতো, তোমরাই বলো। কিন্তু তখন করেনি। আর না করার ফলে এখন কি হয়েছে বলো তো, রান্নাঘরটা তো এখন অনেকটা দূরে, আর এখন এক্সট্রা করে আবার ওই রান্নাঘরে মানে এরকম করতে হবে। যদি খড়ির রান্না হয় তো এক্সট্রা সেটা করতে হবে, আর এরকম রান্না হলে এক্সট্রা সেটা করতে হবে। আমার মনে হয় এক সময় ছেলে মেয়েদের মা বাবার কথা শোনা উচিত, আরেক সময় কিন্তু সেই মা বাবাকেই ছেলে মেয়েদের কথা মানে শোনা উচিত, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? এরকম করে করেও মানে আমাদের বাথরুম আগে 3টা ছিল আর কি শ্বশুর বাড়িতে, তারপরে আবার একটা করা হয়েছে। মানে তোমাদের দাদাভাই বলেছে যে পিলার শুধু দিয়ে উপরে হচ্ছে ট্যাঙ্কিটা বসাতে, কিন্তু পিলার না দিয়ে পুরো একটা ঘরেই ছাদালা ঘরেই করা হয়েছে। হ্যাঁ তো এরকম অনেক রকম কাহিনী আছে, টাকাও অনেকটা ওয়েস্ট হয়েছে। আর কি বলতো, ওই যে কিছু জিনিস পরিকল্পনা করে করা উচিত, হুটহাট এভাবে করা উচিত না। যাই হোক আমার মনে হয় এরকম সব টুকটাক ফ্যামিলিতেই আছে, হ্যাঁ করার কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আমার কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হলো। আর কি বলতো, আমি না মানে খাবো হচ্ছে কাঁঠালের গুটি ভাজা। তো আমার মা বলেছে যে কাঁঠাল হয়তো তোকে 1-2টা রোয়া দিব এবার খেতে, একদমই কিন্তু খেতে দিব না, কারণ কাঁঠালটা নাকি খেলে মানে বাচ্চার জন্ডিস হতে পারে, তোরও জন্ডিস হতে পারে, বোঝোই তো তোমরা। কিন্তু আমি বলেছি যে ঠিক আছে কাঁঠাল খেতে না দাও নাই, কাঁঠালটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফল। হ্যাঁ আম কাঁঠাল খুব পছন্দের ফল, আমি কিন্তু কাঁঠালের গুটি ভাজাটা খাবো, এটা আমার মানে এতটা পছন্দ এই কাঁঠালের গুটি ভাজা কি বলবো। আর কাঁঠালের গুটি ভাজা আর মুসুর ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না। আজকে যেহেতু চিকেন হয়েছে, আর চিকেনটা কিন্তু আমি খাবো, মাটন খেতে পারি না, চিকেনটা 1-2 পিস খেতে পারি। আর আমাদের এই বাড়িতে না সেই চিকেন সপ্তাহে 2 দিন প্রায় মতন হয়, আর মাছ তো মানে কি বলবো 4-5 দিন হয়ে যায়। তবে ওই সপ্তাহে হয়তো 1 দিন হয়তো চিকেন খাই, চিকেনটা ওই 2 দিন খাই না। তো খেতে বসে পড়েছি, সবার কিন্তু অলরেডি খাওয়া শেষ। মানে আমি সকালবেলা আজকে একটু ভারী খাবার খেয়েছি বলে মানে আমার খাওয়াটা লেট হয়ে গেল।
আমার বোনের যেমন এখন মর্নিং স্কুল শুরু হয়েছে, সব বাচ্চাদেরই মর্নিং স্কুল শুরু হয়েছে, ও কিন্তু এসে খাওয়া দাওয়া করে নিয়েছে অলরেডি। আমার মা বাইরে কাজে গেছে, তো আমার মারও খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বাবা তো সকাল 10টা-11টার মধ্যেই খায় আর কি। আমারই খেতে খেতে আজকে 1টার মতন বেজে গেছে। আর আমি চেষ্টা করি দিনে মানে একবার ভাত খাওয়ার, মানে দুবারও হয়ে যায় কোনো সময়। আর রাত্রেবেলা না রুটি খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মা রুটি করে, মাঝে মাঝে মা রুটি করে না। একজন আমাকে বলেছো যে ওই প্রোটিন পাউডারটা তুমি যদি দুধ দিয়ে খেতে না পারো তাহলে ওই কি পাউডার বলেছো তো ওটা দিয়ে খেতে। ওই পাউডারও খেতে পারি না আমি, তো চেষ্টা করব আর কদিন থেকে যে জল দিয়ে প্রোটিন পাউডারগুলো খাওয়ার চেষ্টা করব। কারণ কাল না আমার একটু পা গুলা করে মানে একটু ব্যথা ব্যথা কেমন করছিল। দেখো আমি কিন্তু আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট দুইটাই খাই, আর কিন্তু আমার কোনো ওষুধ নেই। তবে সেই ওষুধগুলো আমি মিস করি না। আমার ছোটো ননাস বলেছে ওই দিদি নাকি খাইনি, তো না খাওয়ার পরে রক্তেরও একটু সমস্যা হয়েছে, তারপরে ক্যালসিয়ামেরও একটু সমস্যা হয়েছে। তো আমাকে বলেছে যা হোক ওই ওষুধ তুই মানে বন্ধ করবি না, খাবি। আর আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনও ওই ওষুধ যতদিন থেকে দিছে ডাক্তার কোনো দিনও কিন্তু আমি বন্ধ করিনি। প্রতি মাসে চেঞ্জ করে দেয় আয়রন ক্যালসিয়ামের। হয়তো এই মাসে অন্য একটা ধরো মানে দিচ্ছে, মানে অন্য নামের আর কি, অন্য কোম্পানির, পরের মাসে অন্য কোম্পানির বা নামে দিচ্ছে। আর যেহেতু আমার আর ওষুধই নেই, ওই দুটো ওষুধ, তার জন্য কিন্তু মানে খাই। এই দুপুরবেলা খাওয়ার পরে একটা থাকে আর রাতেরবেলা খাওয়ার পরে একটা থাকে, আর ওই প্রোটিন পাউডারটা থাকে। তবে ওই যে প্রোটিন পাউডারটা না টেস্ট ভালো না। আর আমার মানে ভাত তরকারি রুটি সব কিছুই খাই না এখানে, আর খিদেই পায় না জানো তো, তো ওটাও খাই না আর কি। তো চেষ্টা করবো আর কি। আমি তো তোমাদের বলেছি যে মানে 8 মাস পড়তে পড়তে ওটা খাওয়া শুরু করে দেবো। লাস্ট টাইমে একটু বেশি বেশি করে খাবো যাতে আর কি সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দুপুরের পরে আর ভিডিও শ্যুট করতে পারি না কেন জানি না। আর এই যে বমির সমস্যাটা আমার তো 3 মাস পুরো বমি করছি, কিচ্ছু খেতে পারিনি। তারপরে 5 মাস অবধি তাও 3-4 দিন পর পর একদিন করে বমি করেছি। তখন আমি 2টা করে বমির ওষুধ খাইতাম। 5 মাস পর থেকে আমি বমির গ্যাসের সব ওষুধ বন্ধ করে দিই। আর এখন কি হয় বলো তো, দুপুর টাইমটা না আমার একটু একটু করে গা গোলায়। হ্যাঁ মানে এত জল খাই, এতভাবে চলি, তাও আমার সেই গা গোলায়। তো এটা কমবে না কোনো দিনও আমি জানি। ওই দুপুরের পর থেকে না শুয়ে থাকি আর ইচ্ছে করে না ভিডিও শ্যুট করার। তো তার জন্য এরকম ভিডিও, আর তোমরা জানো এই টাইমে এরকম ভিডিওই পাবে, আর কোথাও ঘুরতে যাই না কি আর ভিডিও পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের বলার চেষ্টা